চাবিটা পাওয়ার ঠিক 6 দিন পর আমি কেরানীগঞ্জের একটা পরিত্যক্ত বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম। আমার বন্ধু রাকিব তার পুরনো মাইক্রোবাসে করে আমাকে সেখানে নিয়ে এসেছিল। বাড়িটা ছিল একতলা, চারদিকে ঝোপঝাড়ে ঢাকা, পেছনে কয়েকটা পুরনো গ্যারেজ আর গুদাম ঘর। মনে হচ্ছিল বহু বছর ধরে এখানে কেউ থাকেনি। ছাদের কিছু অংশ ভেঙে পড়েছে, জানালাগুলো কাঠ দিয়ে আটকানো, কিন্তু আশ্চর্য বিষয় দরজার সামনে দাঁড়াতেই সেটা সহজেই খুলে গেল। মনে হলো দরজার কবজায় খুব বেশি দিন আগে তেল দেওয়া হয়েছে। আমি ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। চারদিকে ধুলো আর মাকড়সার জাল, তবু মেঝেটা একেবারেই পরিষ্কার। ঘরের ঠিক মাঝখানে সাদা চাদর দিয়ে ঢাকা একটা বড় লোহার লকার, পুরনো, মরিচা ধরা, কিন্তু অক্ষত। আমার বুক ধরফর করছিল। আমি হাঁটু গেড়ে বসে চাদরটা সরালাম। লকারের দরজায় একটা মাত্র তালা, পুরনো ধাঁচের। আমি পকেট থেকে বাবা রেখে যাওয়া চাবিটা বের করলাম। হাত কাঁপছিল, তবুও তালায় ঢুকিয়ে ঘুরালাম। ঠিক একটা শব্দ হলো, তালা খুলে গেল। আমি ভারী দরজাটা টেনে খুললাম। ভেতরে টাকা ছিল না, সোনাদানা ছিল না, ছিল অসংখ্য খাম। প্রতিটি খামের উপর বাবার হাতের লেখা। রাশেদের জন্য, নীলার জন্য, তোমার মায়ের জন্য, চাচা কামালের জন্য। আর এক কোণে আলাদা করে রাখা একটা মোটা খাম, তার উপর লেখা আছে শুধু শুভর জন্য, অন্য কেউ খুলবে না। আমি সেটাই আগে খুললাম। ভেতরে একটা চিঠি, বাবার হাতের লেখা। আমি পড়তে শুরু করলাম। প্রিয় শুভ, যদি এই চিঠি তুমি পড়ে থাকো তাহলে বুঝবে আমি আর বেঁচে নেই। তুমি আলমারিটা নিয়েছো, চাবিটাও পেয়েছো, আর শেষ পর্যন্ত এই লকারটাও খুঁজে বের করেছো। আমি জানতাম তুমিই পারবে, কারণ এই পরিবারে তুমি একমাত্র মানুষ যে সবকিছু মন দিয়ে দেখতো, যে কখনো আমাকে একা ছেড়ে যায়নি, যে আমাকে তখনও ভালোবেসেছে যখন আমার দেওয়ার মতো আর অবশিষ্ট কিছুই ছিল না। আমি সব দেখেছি, তোমার সঙ্গে কেমন আচরণ করা হয়েছে, কিভাবে তোমার ভাগ সবসময় ছোট করে দেওয়া হয়েছে, কিভাবে রাশেদ শুধু নিয়েছে, ফিরিয়ে দেয়নি, কিভাবে নীলা সবকিছু নিজের অধিকার মনে করেছে, কিন্তু তুমি সবকিছু নিজের পরিশ্রমে অর্জন করেছো। হাসপাতালে সেই ৭৩ রাত আমি ভুলিনি। তুমি প্লাস্টিকের চেয়ারে ঘুমিয়েছো, আমার হাত ধরে থেকেছো। আমি কথা বলতে পারিনি, কিন্তু সব দেখেছি। তোমার চোখের পানি দেখেছি, তোমার সাহস দেখেছি। তখনই আমি ঠিক করেছিলাম তোমাকে আমি আমার আসল উত্তরাধিকার দিয়ে যাব। ধানমন্ডির বাড়ি নয়, গাড়ি নয়, ব্যাংকের টাকাও নয়, তার চেয়েও বড় কিছু। আমি তোমাকে সত্য দিয়ে যাচ্ছি। আমি তোমাকে কেরানীগঞ্জের জমিগুলো দিয়ে যাচ্ছি, যেগুলো আমি বহু বছর আগে তোমার নামে কিনেছিলাম। আমি তোমার নামে গোপনে জমিয়ে রাখা বিদেশি মুদ্রা সঞ্চয় দিয়ে যাচ্ছি। আমি তোমার নামে নিবন্ধিত কোম্পানির সব সম্পদ তোমার হাতেই তুলে দিচ্ছি। এই সম্পদের কথা কেউ জানে না, জানবেও না, কারণ আমি জানতাম একদিন সবাই তোমাকে শূন্য হাতে রেখে দিতে চাইবে। তাই আমি সব আগে থেকে লুকিয়ে রেখেছিলাম, শুধু তোমার জন্য। মনে রেখো, এগুলো কাউকে প্রমাণ করার জন্য নয়, নিজের জীবন করার জন্য নয়, এমন একটা জীবন যেটা কেউ কেড়ে নিতে পারবে না। আর মনে রেখো, আমি সবসময় তোমার সঙ্গেই আছি। তোমাকে আমি পৃথিবীর সব সম্পদের চেয়েও বেশি ভালোবাসি। তোমার বাবা। চিঠিটা পড়া শেষ করতে পারলাম না, চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। চিঠিটা বুকের সঙ্গে চেপে ধরলাম। মনে হচ্ছিল এখনো বাবার পরিচিত গন্ধ লেগে আছে। অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। রাকিব বাইরে অপেক্ষা করছিল, সে কোনো প্রশ্ন করেনি। আমি বেরিয়ে আসতে শুধু বলল, সব ঠিক আছে? আমি ধীরে ধীরে মাথা নাড়ালাম। সেদিন আমি বাসায় ফিরিনি, সোজা মিরপুরে মায়ের বাড়িতে গেলাম। সন্ধ্যা হয়ে গেছে, রাশেদের গাড়ি বাইরে দাঁড়ানো, নীলার গাড়িও বাইরে। সবাই একসঙ্গে রাতের খাবার খাচ্ছিল। আমি দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সবাই তাকালো। মায়ের মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। রাশেদ উঠে দাঁড়ালো, নীলার মুখ থমে গেল। আমি শান্ত গলায় বললাম, আমি বাবার লকারটা খুঁজে পেয়েছি। ঘরে নীরবতা নেমে এলো। আমি আবার বললাম, বাবা তার আসল সম্পদ আমার জন্য রেখে গেছেন। রাশেদ রেগে বলল, অসম্ভব, সব তো ভাগ হয়ে গেছে। আমি উত্তর দিলাম, না, যেটা তোমরা ভাগ করেছো সেটা ছিল সবাইকে দেখানোর সম্পদ। আসল সম্পদ তিনি অন্য জায়গায় লুকিয়ে রেখেছিলেন। মায়ের হাত থেকে চামচটা পড়ে গেল। নীলার চোখে পানি। আমি ধীরে ধীরে বললাম, আমি ঝগড়া করতে আসিনি। ধানমন্ডির বাড়ি তোমরাই রাখো, গাড়িও রাখো, গয়নাও রাখো, আমি কিছুই নিতে আসিনি। আমি একটু থেমে আবার বললাম, শুধু একটা কথা জানিয়ে দিতে এসেছি। বাবা আমাকে ভালোবাসতেন, কারণ আমি তার পাশে ছিলাম যখন কেউ ছিল না। আমি তার হাত ধরেছিলাম শেষ মুহূর্ত পর্যন্ত। আমি তার শেষ দায়িত্ব পালন করেছি। আমি ব্যাগ থেকে কয়েকটা খাম বের করলাম, একটা রাশেদের নামে, একটা নীলার নামে, আরেকটা মায়ের নামে, একটা চাচা কামালের নামে। খামগুলো টেবিলের উপর রেখে বললাম, বাবা তোমাদের প্রত্যেকের জন্য চিঠি লিখে গেছেন, পড়বে কিনা সেটা তোমাদের সিদ্ধান্ত। এরপর আর এক মুহূর্ত দাঁড়ালাম না, চুপচাপ বেরিয়ে এলাম। 6 মাস পর আমি নিজের নতুন বাড়িতে উঠলাম। কোনো বড় প্রাসাদ নয়, ছোট্ট একটা সুন্দর বাড়ি, যেটা বহু বছর আগে আমার জন্য বাবা কিনেছিলেন। আমি বাড়িটা নতুন করে রং করলাম, বাবার প্রিয় রং হলুদ। ড্রয়িং রুমে তার বড় একটা ছবি টাঙিয়ে দিলাম। প্রতিদিন সকালে ছবিটার সামনে দাঁড়িয়ে বাবাকে সালাম জানাই। প্রতিদিন রাতে মনে মনে তাকে ধন্যবাদ দেই। আর আমার শোবার ঘরের এক কোণে আজও দাঁড়িয়ে আছে সেই পুরনো লাল আলমারিটা। ভাঙা পায়াটা ঠিক করে দিয়েছি, নতুন করে রং করেছি। ভেতরে এখনো বাবার পাঞ্জাবি, পুরনো শার্ট, যন্ত্রপাতি, ছবি আর তার লেখা চিঠিগুলো যত্ন করে রাখা আছে। কারণ আমি শিখেছি, সবচেয়ে ছোট উত্তরাধিকারী কখনো কখনো সবচেয়ে বড় সত্য লুকিয়ে রাখে। আর সেই সত্য হলো, যদি একজন মানুষ সত্যিকারের অর্থে তোমাকে ভালোবেসে থাকে, তবে পৃথিবীর কোনো অবিচার সেই ভালোবাসাকে মুছে ফেলতে পারে না।